এসআইআর মানে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে প্রতি মুহূর্তে মানুষের মনে চরম টেনশন বিরাজ করছে। বিশেষ করে পশ্চিমবঙ্গবাসীর মনে এসআইআর নিয়ে, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে প্রতি মুহূর্তে যে চরম টেনশন বিরাজ করছে, এটা কোনোভাবেই অস্বীকার করা যাবে না, অস্বীকার করা যায় না। গত 9 অক্টোবর জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের পশ্চিমবঙ্গ সফরের পর আরও বেশি করে টেনশনে পড়ে গিয়েছে পশ্চিমবঙ্গবাসী, বঙ্গবাসী, আমাদের পশ্চিমবঙ্গের নাগরিকরা। তো সেই বিষয়টা নিয়েই আজকে আমাদের বিশেষ প্রতিবেদন, সেই বিষয়টা নিয়েই আজকে আমাদের বিশেষ প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বাংলায় করলে যা দাঁড়ায়, সেই এসআইআরে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না বলে নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে ওই দিন। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে গত পরশু ভোটার তালিকা সংশোধন নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এই আশ্বাস দিয়েছেন। দুদিনের সফরে রাজ্যের এসআইআর প্রস্তুতি খতিয়ে দেখতে এসেছিলেন সিনিয়র উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ কমিশনের 4 সদস্যের প্রতিনিধি দল। ওই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুরের জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ সুপার, ইআরও, এইআরও সহ অন্যান্য আধিকারিকরা। রাজ্যের তরফে ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস এবং অরিন্দম নিয়োগী প্রমুখ। বৈঠকে মূলত বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওদের ভূমিকা এবং দায়িত্ব নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, বিহারে যেভাবে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, পশ্চিমবঙ্গেও ঠিক সেই একই পদ্ধতি অনুসরণ করা হবে। সিনিয়র উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী বৈঠক শেষে স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, কমিশনের নির্দেশ সবাইকে মেনে চলতে হবে, না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বুথ লেভেল অফিসারদের নিরাপত্তা সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তার দায়িত্ব সম্পূর্ণ কিন্তু রাজ্যের, তবে নির্বাচন কমিশন নিজস্ব নজরদারি চালিয়ে যাচ্ছে এবং প্রতিটা পদক্ষেপ পর্যবেক্ষণ করছে। দুদিনের সফর শেষে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল দিল্লি ফিরে গেলেও এসআইআর প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে কবে শুরু হবে তা কিন্তু এখনও স্পষ্ট করেনি নির্বাচন কমিশন। এদিকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর নামে রাজ্যে এনআরসি প্রয়োগের চক্রান্ত চলছে বলে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন। এর আগেও এসআইআর নিয়ে বেশ কয়েকটা ভিডিও করেছি আপনাদের জন্য, আপনারা সেগুলো দেখেওছেন। কারণ বেশিরভাগ মানুষ জিজ্ঞেস করেন যে এসআইআর মানে কি, ইত্যাদি ইত্যাদি। তাই আজকের ভিডিওতেও সংক্ষেপে এসআইআর নিয়ে একটু আলোচনা করছি। এসআইআর এর পূর্ণ রূপ হলো স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। এটা নির্বাচন কমিশনের একটা বিশেষ উদ্যোগ, যার মাধ্যমে ভোটার তালিকা যাচাই এবং সংশোধন করা হচ্ছে বা সারা ভারতবর্ষে করা হবে। আর আমাদের তো একেবারে খুব দ্রুত পশ্চিমবঙ্গে যেটা করা হবে। তো এতে করে যারা ভারতীয় নাগরিক তাদের নাম তালিকায় থাকবে, আর যাদের প্রমাণ নেই তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। এসআইআর এর আওতায় কি করা হচ্ছে বা কি করা হবে, এই প্রশ্ন অনেকে করেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখন নাগরিকদের নথিপত্র যাচাই করা হচ্ছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, অসম, বিহার সহ নানা রাজ্যে। উদ্দেশ্য কি না, ভোটার তালিকা হালনাগাদ করা, আপডেট করা এবং ভুয়ো ভোটার বাদ দেওয়া ভোটার তালিকা থেকে। আর সত্যিই তাতে যথেষ্ট ভয় ভীতির কারণ কিন্তু রয়েছে। কারণ প্রচুর মানুষ ভাবছেন, যদি আমি নথি দিতে না পারি তবে কি আমি নাগরিক নই। ভাবনাটা কিন্তু সত্যি অমূলক নয়। কারণ নির্বাচন কমিশন 12 দফা যে নথি চেয়েছে, সেই সব নথি বেশিরভাগ মানুষের কাছে কিন্তু নেই। অনেকেই বুঝতে পারছেন না যে কোন কাগজপত্রগুলো দেখাতে হবে, এটাও অনেকে বুঝতে পারছেন না। আপনারা তো জানেন
যে বিহারের উদাহরণ ধরলে নির্বাচন কমিশনের নির্ধারিত 12টা নথি জমা দেওয়ার তালিকা সামনে এসেছে, আমরা যেটা দেখেছি ওয়েবসাইটেও দেখা যাচ্ছে। কিন্তু নির্বাচন কমিশন দ্বারা প্রকাশিত সেই 12টা নথির সবকটা নাকি তার মধ্যে যে কোনো একটা জমা দিতে হবে সেটা কিন্তু এখনও অনেক মানুষের কাছে স্পষ্ট নয়। 12টা নথির মধ্যে যেমন 1 নম্বরে আছে জন্ম সনদ মানে বার্থ সার্টিফিকেট, 2 নম্বরে আছে পাসপোর্ট, 3 নম্বরে আছে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট যেমন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, তারপরে 4 নম্বর হচ্ছে পিতামাতার জন্ম সার্টিফিকেট মানে বার্থ সার্টিফিকেট বা নাগরিকত্বের প্রমাণপত্র, বিশেষ করে 2002-এর পর জন্মগ্রহণকারীদের জন্য, 2002-এর পর যারা জন্মেছেন তাদের জন্য। 5 নম্বর হচ্ছে সরকারি চাকরির পরিচয়পত্র বা পেনশন অর্ডার। 6 নম্বর হচ্ছে স্থায়ী বাসিন্দার শংসাপত্র মানে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট। 7 নম্বর হচ্ছে ভূমি সংক্রান্ত দলিল, ভূমি সংক্রান্ত রেকর্ড, পর্চা বা বাড়ি বরাদ্দ সংক্রান্ত অর্ডার মানে হাউস অ্যালটমেন্ট অর্ডার। 8 নম্বর হচ্ছে বন অধিকার আইন অনুসারে ইস্যু করা সনদপত্র ফরেস্ট রাইটস সার্টিফিকেট। 9 নম্বর হচ্ছে জাতিগত শংসাপত্র মানে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট। 10 নম্বর হচ্ছে রেশন কার্ড বা ফ্যামিলি রেজিস্টার পরিবারের নাম সহ। 11 নম্বর হচ্ছে 1987 সালের আগের সরকারি দলিল। আর 12 নম্বর হচ্ছে এনআরসি মানে এনআরসি সংক্রান্ত সার্টিফিকেট যদি সেটা প্রযোজ্য হয় বা কোনো রাজ্যে যদি সেটা হয়ে থাকে সেই সার্টিফিকেট। এসআইআরে আবেদনকারীর 3টে ক্যাটাগরি, এটা কিন্তু মনে রাখতে হবে। এক হচ্ছে যাদের জন্ম 1 জুলাই 1987 সালের আগে, তাদের জন্য মানে তাদের ক্ষেত্রে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হবে না, সেক্ষেত্রে যে কোনো একটা নথি জমা দিলেই যথেষ্ট, যেমন জন্ম সনদ মানে বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, রেশন কার্ড ইত্যাদি। বলা হচ্ছে এর বিকল্প আবার সহজ পদ্ধতিও আছে, যেমন আপনার নাম যদি 2003 সালের ভোটার তালিকায় বা তার আগের ভোটার তালিকায় থেকে থাকে তাহলে শুধু সেই তালিকার পৃষ্ঠাটা জমা দিলেই চলবে, অতিরিক্ত কিছু লাগবে না। ক্যাটাগরি 2 নাম্বার, আরেকটা যে ক্যাটাগরি 2 যদি বলেন তাহলে সেটা হচ্ছে যাদের জন্ম হচ্ছে 1 জুলাই 1987 থেকে 1 জানুয়ারি 2002-এর মধ্যে। এই ক্যাটাগরিতে থাকা ব্যক্তিদের জন্য একটু বাড়তি নিয়ম কিন্তু রয়েছে ওই সব নির্বাচন কমিশনের ফরম্যাটে। সেক্ষেত্রে তাদের দিতে হবে নিজের একটা বৈধ নথি, যেমন জন্ম সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট ইত্যাদি, এবং পিতা বা মাতার একটা নথি যেটা 2002 বা তার আগের সময়ের। এক্ষেত্রেও বলা হচ্ছে যে বিকল্প একটা সহজ পদ্ধতি হচ্ছে যে যদি আপনার বাবা বা মায়ের নাম 2002 বা 3 সালের ভোটার তালিকায় থাকে তাহলে সেই পাতাটা দিলেই চলবে, বাড়তি কোনো কাগজ লাগবে না। ক্যাটাগরি 3 নাম্বার হচ্ছে যাদের জন্ম 1 জানুয়ারি 2002-এর পরে। এই ক্যাটাগরির ক্ষেত্রে নির্বাচন কমিশন সবচেয়ে বেশি কড়াকড়ি করেছে, কারণ এদের জন্মের সময়েই নাগরিকত্ব আইন কঠোর হয়েছে। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে তাদের দিতে হবে নিজের একটা নথি, যেমন তাদের জন্মের সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, এবং বাবা এবং মায়ের উভয়েরই একটা করে নথি, মানে দুজনেরই একটা করে নথি, যা তাদের 2002 সালের আগে ভারতের নাগরিক হিসাবে প্রমাণ করে। এক্ষেত্রেও বলা হচ্ছে বিকল্প সহজ পদ্ধতির কথা। বলা হয়েছে যদি পিতা এবং মাতার বাবা মায়ের নাম যদি 2003 সালের ভোটার তালিকায় থাকে বা 2002 সালের ভোটার তালিকায় থাকে তাহলে শুধু সেই তালিকার ভোটার তালিকার সেই পৃষ্ঠাটা জমা দিলেই চলবে, আলাদা কোনো নথি দরকার নেই। কি মনে হচ্ছে? এনআরসির মতো মনে হচ্ছে না? সত্যিই তো, আমি অন্তত নিজে ব্যক্তিগতভাবে তো এটাকে এনআরসির মতোই মনে করছি। যাই হোক, অথচ যেটা বলার কথা, অথচ নির্বাচন কমিশনের বক্তব্য হচ্ছে এটা কোনো নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়া নয়, এনআরসি নয়, এটা শুধুমাত্র ভোটার তালিকা সংশোধনের জন্য এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন চালু করা। ভয়ের কিছু নেই, যদি কোনো ভুল হয়ে থাকে সংশোধনের সুযোগ থাকবে বলছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন একথাও বলছে যে ভুল তথ্যে আতঙ্কিত হবেন না, বরং সরকারি তথ্য যাচাই করে সিদ্ধান্ত নিন। নির্বাচন কমিশন সব নাগরিকের প্রতি এই বলে অনুরোধও করেছে যে ভোটার তালিকা সংশোধনে অংশ নিন, প্রমাণপত্র আপলোড করুন, প্রয়োজনে ফর্ম 6, ফর্ম 7 ইত্যাদি পূরণ করুন, নাগরিক হিসাবে আপনার অধিকার রক্ষা করুন, এটা বলছে নির্বাচন কমিশন। এখন প্রশ্ন হচ্ছে, জাতীয় নির্বাচন কমিশনের এইসব নির্দেশ
জাতীয় নির্বাচন কমিশনের এই সব ঘোষণা, জাতীয় নির্বাচন কমিশনের এই সব অনুরোধের বিপরীতে গিয়ে, সরাসরি বিপরীতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি অন্যরকম কিছু বলেন, বা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর নামে রাজ্যে এনআরসি প্রয়োগের চক্রান্ত চলছে বলে যদি মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে থাকেন, তখন সাধারণ নাগরিকরা কি করবেন? তাহলে রাজ্যের মানুষ দোটানায় পড়বে কি পড়বে না? তখন রাজ্যের মানুষের সমস্যা তখন বাড়বে না কমবে? সব থেকে বড় কথা, এই পরিস্থিতিতে ভোটার তালিকায় এসআইআর নিয়ে রাজ্যের মানুষের সমাধানের আসল পথটা কি, সেটা বাতলে দেওয়াই কি এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ নয়? আপনাদের কি মনে হয়? অবশ্যই সেটা মন্তব্য করে জানান। আমি অন্তত মনে করি যে এই মুহূর্তে সাধারণ মানুষের কি সমাধান, কোন পথে সমাধান, কিভাবে সেই সমাধান করা যাবে এই এসআইআর নিয়ে বা নির্বাচন কমিশনের এই সব নির্দেশ নিয়ে, সেটা তো মুখ্যমন্ত্রী আগে বলে দেবেন। সেটা কিন্তু স্বচ্ছ হচ্ছে না, স্পষ্ট হচ্ছে না। তো শেষে বলি, আমাদের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন, আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।